সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। আজকে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আপনাদের সাথে কথা বলতে আবারও লাইভে আসছি। আজকের যে বিষয়টা সেটা হলো মা বাবা, সন্তান, স্ত্রী, আত্মীয় এদেরকে নিয়ে মধ্যবয়সী পুরুষদের দায়। আপনি যদি একটু একটু ভালো করে চিন্তা করেন, এই কথাটা আমার ব্যক্তিগত কথা নয়, এটা আমাদের ঘরের কথা, আমাদের সমাজের কথা, আমাদের বাড়ির কথা, আমাদের রাষ্ট্রের কথা। বিশেষ করে আমাদের ভারতীয় উপমহাদেশের পরিবারতন্ত্রের মধ্যে এই দ্বন্দ্বটা সবচেয়ে বেশি। একজন পুরুষের এক পাশে থাকে মা বাবা, আর এক পাশে থাকে সন্তান। ওই দিশেহারা সন্তান কাকে রাখবেন, কাকে ফেলবেন, তার অবস্থা হয় শ্যাম রাখি না কুল রাখি, এই প্রবাদটির মতো। আমি প্রথমে আপনাদেরকে কয়েকটি স্লাইড দেখাবো। স্লাইডের মধ্যে কিছু চিত্র আছে এবং চিত্রের পাশাপাশি আমার কিছু ব্যাখ্যা আছে। আপনারা আগে স্লাইডগুলো একটু দেখে নিন, তারপর আমি মূল আলোচনায় আসব। এখানে চিত্রের মধ্যে দেখতেছেন সন্তানের বিরুদ্ধে বাবার অভিযোগ এবং আমাদের সমাজের রীতিনীতি। এখানে দেখছেন একজন মা খুব রাগী। তিনি পুত্র, পুত্রবধূ এবং আত্মীয়দের সাথে সম্পর্কের অবনতির কারণ অনেকটাই কারণ, কিন্তু তাদের ধারণা যে ভুলটা ছেলেদের। আমি মূলত এই কথাগুলো নিয়েই আপনাদের সাথে আজকে কথা বলবো। এখানে আমরা একজন সন্তানকে দেখছি, সে গভীর দুশ্চিন্তামগ্ন। এক পাশে মা বাবা, আর এক পাশে সন্তানেরা। সে কি করবে বুঝতে পারছে না। অসহায় সন্তান শত কষ্ট বুকে চেপে সবাইকে খুশি রাখার চেষ্টা করছে এবং সবাইকে খুশি রাখতে গিয়ে সে আত্মবলি দিচ্ছে। নিজের ভালোর কথা চিন্তা করছে না। দুশ্চিন্তার অতল গহ্বরে ডুবে ডুবে সে অকাল মৃত্যুর ঝুঁকিতে যাচ্ছে, যেটা মা বাবাও টের পাচ্ছে না, সন্তান এবং স্ত্রী পুত্র পরিজনও টের পাচ্ছে না। তারা পরস্পরকে দোষারোপ করে যাচ্ছে। আমরা যখন খুবই ছোট ছিলাম তখন দেখেছি পরিবারের প্রধান হচ্ছেন বাবা, এবং আমাদের গ্রামীণ সমাজে আমি পরিবারতন্ত্রটাও দেখেছি। আজকে আমি মূলত যে বিষয়ে আপনাদেরকে কথা বলবো সেটা আগেই বলেছি। ইদানিংকালেও আমি অনেক শিক্ষিত বাবার মুখ থেকে শুনি, ওনারা অনেকেই বলেন উচ্চশিক্ষিত ছেলেরা পিতামাতার বার্ধক্যে কোনো কাজে আসে না, তারা মা বাবার কোনো সেবাই করে না। ছেলেদের কম পড়ানোই ভালো ছিল। যে সমস্ত ছেলেরা পড়ালেখা কম করেছে তারা বাবার মায়ের কাছে থাকে, বার্ধক্যে তারা সেবা করে। মেয়ে মানুষের আবার উচ্চশিক্ষা কি? মেয়ে মানুষকে উচ্চশিক্ষায় শিক্ষিত করলে তারা খারাপ হয়ে যায়, খারাপ পথে চলে যায়। রান্নাঘরটাই তো তাদের জীবন। এরকম কথা আমি অনেক শুনেছি। আমি যেটা দেখেছি ছোটবেলা থেকে, বাবাই হচ্ছেন সংসারের প্রধান, তার সিদ্ধান্ত চূড়ান্ত। এমনকি তার যদি প্রাপ্তবয়স্ক 35 থেকে 40 বছর বয়সী ছেলে থাকে, মেয়ে থাকে, বাবার সামনে কথা বললে সে বেয়াদব, যদি কথাটা যৌক্তিক হয়। আধুনিকতা, উচ্চশিক্ষা, উন্নত বিশ্বের সংস্কৃতির প্রভাবে আস্তে আস্তে আমাদের পরিবার প্রথায় আমরা যখন ছোট ছিলাম তখন যেমনটি ছিল এখন আর তেমনটি নেই। এই পরিবার প্রথার মধ্যে পরিবর্তন এসেছে। শহরে পরিবর্তনটা একটু বেশি এবং দ্রুত পরিবর্তন হয়েছে, গ্রামেও এর ছোঁয়া লেগেছে। শিশুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে, স্বাবলম্বী হওয়ার ক্রম অগ্রসরতার পথে। উচ্চশিক্ষার প্রভাবে তারা ব্যক্তিত্ববান মানুষে পরিণত হচ্ছে, যার ফলে সে মা বাবার সব কথা নীরবে আমাদের যুগে ছেলেদের মতো মেনে নিচ্ছে না, কখনো এড়িয়ে যাচ্ছে, ক্ষেত্র বিশেষে তর্ক করছে, আবার কেউ কেউ জোরালো প্রতিবাদও করছে। বাবাদের চোখে এরা বেয়াদব। এই বেয়াদবির জন্য দায়ী আমাদের আধুনিক শিক্ষা, সভ্যতা ও সংস্কৃতি। আর এই সাংস্কৃতিক পরিবর্তন, এটা আমাদের যুগের বা বর্তমান যুগের বাবাদের ধারণা। ইদানিং উচ্চশিক্ষিত বাবারাও যখন ছেলেদের উচ্চশিক্ষিত করাটাকে নিজের ভুল বা বোকামি মনে করছে, শিক্ষিতরাই বাবা মায়ের সেবা করে না ইত্যাদি বলে যাচ্ছে, বিষয়টা তখন আমাকে ভাবায়। যারা উচ্চশিক্ষিত বাবা, অনার্স মাস্টার্স পাস করেছেন বা মাস্টার্স পাস করেছেন, ওই সমস্ত বাবার মুখ থেকে কথাটা শোনার পরে আমি গভীর চিন্তামগ্ন হয়ে গেছি।
আমি আজ দীর্ঘ 2 মাস এ নিয়ে ভাবছি এবং চিন্তা করছি। বাবা ও ছেলেদের সংস্পর্শে এসে অনুভব করেছি যে আজ আমি এক অনভিজ্ঞ উকিল। মনে করেন আমি যে কথাটা বলবো এই কথাটা আপনাদের সামনে তুলে ধরছি এক অনভিজ্ঞ উকিল হিসাবে। ধরে নিন 2 পক্ষের একটা মামলা, এই মামলায় আমি জেরা করব একা, এবং এই মামলায় জেরা করার জন্য আমার মনের 2টা সত্তাকে আমি আলাদা করেছি। প্রথমে এক পক্ষ বাবার পক্ষে কথা বলবে, পরে আমার অন্তরের আরেকটা পক্ষ সন্তানের পক্ষে কথা বলবে। বিচারক হলেন আপনারা, সুপ্রিয় দর্শক এবং শ্রোতা, আপনারা বিচার করবেন। আমি প্রথমে বাবাদের পক্ষে বয়ান পেশ করছি। অক্লান্ত শ্রমে অর্জিত একটি টাকা, লক্ষ কোটি চুমু খাওয়া, জড়িয়ে ধরে ঘুমানো, আন্তরিক ভালোবাসার বিনিময়ে তারা ছেলেদের বড় করেছেন। বিনিময়ে তারা কিছুই চাননি। এখন বৃদ্ধ বয়সে এসে তিনি অসহায়। ছেলেমেয়েরা পাশে নেই, কেউ শহরে, কেউ বিদেশে। বাবার মনে আন্তরিক উচ্ছ্বাস, নিরানন্দ হাসি, অপ্রিয় অভিযোগ আমি বহু শুনেছি। অনেক নির্ঘুম রাত কাটিয়েছি, কোনো সমাধান দিতে পারিনি। বিষয়টা আমাকে কষ্ট দেয়। একদিন আমিও অকর্মণ্য বৃদ্ধ হব। যদি বেঁচে থাকি সেদিন আমার অবস্থাও হয়তো এমন হবে। বিষয়টা খুবই হৃদয় বিদারক। আমি যদি বাবার পক্ষ থেকে দেখি, আসলেই বিষয়টা খুবই হৃদয় বিদারক। আমার অন্তর থেকে এখনও কান্নার শব্দ ভেসে আসছে। এইরকম বহু রাত আমি কেঁদেছি বাবাদের কথা চিন্তা করে। এবার দেখি আমি আমার মন থেকে বাবাদের পক্ষটাকে বাদ দেই, এবার ছেলেদের পক্ষে কিছু কথা বলি। এবার ছেলেদের পক্ষে যে অভিযোগগুলো, ছেলেদের বিরুদ্ধে যে অভিযোগগুলো, এগুলো আমি আমার মতো করে আমার যুক্তি দিয়ে খণ্ডন করার চেষ্টা করব। বাবা আমার মতো সন্তানদেরকে ছোট্ট শিশু থাকতে চুমু খেয়েছেন, এখন কি খান? এখন তো আমি বড় হয়ে গেছি, এখন কি বাবা আমাকে জড়িয়ে ধরে চুমু খান? না তো, খান না তো। আমার বাবা আমাকে যে চুমুগুলো দিয়েছেন, আদর করেছেন, তার প্রতিদান আমিও দিচ্ছি। কিভাবে? আমার ছেলেদের মুখে চুমু খেয়ে। আমার বাবা আমাকে বুকে জড়িয়ে ঘুম পাড়িয়েছেন, আমি আমার বুকের উপরে আমার সন্তানকে রেখে ঘুম পাড়িয়েছি, তাদের ভালোবাসছি। আমার বাবা যেমনটি নির্লোভ ভালোবেসে আমাকে লালন পালন করেছেন, আমিও সেই নির্লোভ ভালোবেসে আমার ছেলেদেরকে বুকে জড়িয়ে ধরে ঘুম পাড়ানো মতো করে পরিশোধ করছি। কিন্তু আমি কি ইচ্ছে করলেই আমার নির্লোভ ভালোবাসাটা আমার সন্তানদের যেটা দিচ্ছি, চুমু খাচ্ছি, বুকে জড়িয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করছি, সেটা আমার বাবার ক্ষেত্রে কি সম্ভব? দেখুন, আমরা দেখি পৃথিবী আমাদেরকে অনেক কিছু শেখায়। ঝর্ণার পানি পাহাড়ের চূড়া থেকে সমতল বেয়ে সমুদ্রে যায়, সমুদ্রে মিশে যায়। সমুদ্র হতে পানিগুলো সাইক্লোন বা মহাপ্লাবনের মতো হয়ে যদিও আসে, সেটা সর্বোচ্চ পাহাড়ের নিচে পাদদেশ পর্যন্ত ছুঁতে পারবে। পাহাড়ের সুউচ্চ শিখরে ঝর্ণার মতো কি উঠতে পারবে? এটা প্রকৃতিতে এই নিয়মটা নেই। আমরা ইচ্ছে করলেও সন্তানকে যেমনটা আদর করি, ভালোবাসি, পিতাকে তেমন করে আদর করে জড়িয়ে ধরে চুমুকে ভালোবাসা সম্ভব না। পৃথিবীতে এই নিয়মটা নেই। এবার আমাকে উচ্চশিক্ষিত করেছেন বাবা, এই কথা আমি স্বীকার করি। ইসলামী আইনে শিশুকে জন্ম দিলে বাবার দায়িত্ব শেষ নয়, তাকে মানুষ বানানো বাবার কর্তব্য। এই কথাগুলো সন্তানের পক্ষ থেকে আমি বলছি, আমি আমার কথা বলছি না, সকল সন্তানের মনের কথাটাই বলছি। তিনি সৃষ্টিকর্তার দেওয়া দায়িত্ব পালন করেছেন। তিনি সন্তানটাকে পৃথিবীতে এনেছেন, সৃষ্টিকর্তা তাকে যে দায়িত্বটা দিয়েছেন তিনি সে দায়িত্বটাই পালন করছেন। তার প্রতিদান দয়াময় আল্লাহর নিকট আমার বাবার জন্য, পৃথিবীর সকল বাবার জন্য গচ্ছিত আছে। মানুষ মরে যাওয়ার পর যদি নেক সন্তান রেখে যায়, এটা হলো সদগায়ে জারিয়া, তার সকল আমল বন্ধ হয়ে যায়, কিন্তু সন্তানের কৃতকর্মের ফলটা বাবা ভোগ করতে থাকেন। আমি এখন উচ্চশিক্ষিত, দেশের যোগ্যতম নাগরিক, এটা হলো প্রত্যেকটা সন্তানের কথা। বাবার সেবার জন্য সে যদি বাসায় বসে থাকে, দেশের এবং বিশ্বের কি হবে বলুন তো? আমি তো বাবা মাকে ভালোবাসি, এটা মুখে বলা বা অভিনয় করে যে টান দেখানো
আমি বলি এটা মেকি। অনেকে বাবাকে একেবারে বাড়ি অনেক দিন পর বাড়ি গেলে জড়িয়ে ধরে, একেবারে অতিরিক্ত গদগদ হয়ে ভক্তি করে। আসলে এটা মেকি, বাবাকে খুশি করার জন্য, বাবার সম্পদের লোভে। পৃথিবীর সকল সন্তানেরই কথা হলো এটা, তারা তো বাবাকে ভালোবাসে, কিন্তু এটা অন্তর থেকে, এটা মুখে দেখাতে হবে কেন? এবার আমি দুপক্ষকে মধ্যস্থতা করে আমি আমার নিজের মন থেকে কিছু কথা বলি। এখন আমি বাবার পক্ষেও না, সন্তানের পক্ষেও না, এখন আমি তৃতীয় পক্ষ, সত্যিকারের বিচারকের পক্ষ নিয়ে কথা বলছি। আপনারা ঘরে বিদ্যুৎ চলে গেলে কি করেন? একটা দেশালাইয়ের কাঠি দিয়ে মোমবাতি ধরান। আপনার আলোর অভাব কি মিটে না? মিটে তো। কিন্তু আপনার কাঁচা ধান শুকানোর জন্য কোটি কোটি মোমবাতিকে যদি জ্বালান, কাজ হবে? কোনো কাজ হবে না। আপনার লাগবে সূর্য। আপনার কম শিক্ষিত ছেলেটা মোমবাতির মতো, আপনি তাকে হাতে ধরে রাখতে পারেন, ফু দিয়ে নিভিয়ে দিতে পারেন, ড্রয়ারে তালাবদ্ধ করে রেখে দিতে পারেন, প্রয়োজনে আবার জ্বালাতে পারেন, আবার নিভাতে পারেন। কিন্তু সূর্যকে আপনি হাতে ধরতে পারবেন? আপনার ঘরের মধ্যে আবদ্ধ রাখতে পারবেন? এই সূর্য হলো আপনার, এই সূর্যটাকে কি আপনি নেভাতে পারবেন? না। আপনি সূর্যটাকে নেভাতে চাইছেন, যাকে ছাড়া পৃথিবী অচল। বাবা, আপনাকে বলছি, আপনার উচ্চশিক্ষিত ছেলেটা সূর্যের মতো, সে আত্মমর্যাদায় বলিয়ান, মনুষ্যত্ববোধ সম্পন্ন একজন মানুষ। সে এখন শুধু আপনার সন্তান নয়, সে পৃথিবীর সম্পদ। আপনার মনটা উদার করে ভাবুন, সে যা করছে এটা আপনাকে অবজ্ঞা বা অবহেলা করা নয়, এটা তার দাম্ভিকতা নয়, এটা তার আত্মমর্যাদা, গৌরব এবং সম্মানের। আপনার মানবিক দ্বন্দ্ব ছেলের উপর চাপাচ্ছেন। ছেলে একা দোষণীয় নয়, ছেলে একা দোষী নয়, এটা আপনার মানবিক দ্বন্দ্ব। আপনি নিজেকে মেনে নিতে পারছেন না, আর এই কারণে সন্তানের সাথে আপনার দ্বন্দ্ব হচ্ছে। আপনার বার্ধক্যে আপনি তাই করুন, যেভাবে আপনার ছেলে ছোট থাকতে আপনার কাছে বায়না ধরত, আপনি কখনো তার বায়না রেখেছেন, কখনো এড়িয়ে গেছেন, আবার কখনো ধমক দিয়ে তাকে চুপ করিয়ে দিয়েছেন। এখন সে বাবা, আপনি তার সন্তান। ওই দিন আপনার সন্তান কি করেছিল যে আপনি তার বায়নাটা পূরণ করেন নাই? সে কি প্রতিবাদ করেছিল? করেনি তো। আজকে আপনি সন্তান হয়ে যান, আপনার ছেলে আপনাকে যদি শাসন করে, আপনি চুপ করে থাকুন। সে আপনার কিছু বায়না পূরণ করবে, কিছু বায়না এড়িয়ে যাবে, আবার কিছু বায়নার ব্যাপারে আপনাকে চুপ করে থামিয়ে দেবে। আপনি আজ সন্তান, আপনি এখন তার উপর নির্ভরশীল। এটাই পার্থক্য। আপনার দৃষ্টিভঙ্গিটা বদলান। কিন্তু সৃষ্টিকর্তার খেলা বড়ই অদ্ভুত। প্রাকৃতিক নিয়ম অবমাননা করা আমাদের পক্ষে সম্ভব না। আপনার মসজিদে চলবে না প্রাকৃতিক নিয়ম, প্রাকৃতিক নিয়ম প্রকৃতির নিয়মে চলবে। পৃথিবীর মানুষের অক্লান্ত পরিশ্রমে গুহাবাসী মানুষগুলো আজ সুসভ্য জাতিতে রূপান্তরিত হয়েছে। আপনি বলছেন তাদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করাটা ভুল? উচ্চশিক্ষায় শিক্ষিত হলে ছেলেরা অসভ্য হয়? না বাবা, উচ্চশিক্ষায় শিক্ষিত হলে ছেলেরা অসভ্য হয় না। এই অসভ্য মানুষগুলো যারা লজ্জা নিবারণ করতে জানতো না, খাদ্যের অভাব ছাড়া অন্য কিছু বুঝতো না, শুধুমাত্র উচ্চশিক্ষার সংস্পর্শে এসে তারা সফল হয়েছে, পৃথিবীটাকে সুন্দর একটা পরিমণ্ডলে রূপান্তরিত করেছে। আপনি এখন ইচ্ছে করলেও এই পৃথিবীর অক্লান্ত পরিশ্রমে, পৃথিবীর শত শত মানুষের অক্লান্ত পরিশ্রমে গড়া এই পৃথিবীটাকে বদলে দিতে পারবেন না। তো অতএব আসুন, আমরা বাবা, ছেলে, মা, মেয়ে, সন্তান, স্ত্রী, পুত্র, পরিজন নিজেরা নিজেদের মনের মধ্যে দুঃখকে ফুঁসে না রাখি, সবাই একসাথে মিলে সমাজটা গঠন করি। একসময় যেমন সন্তান আপনার অধীন ছিল, আপনার অবসরে বার্ধক্যে যাওয়ার পর আপনার যখন কোনো কাজ থাকবে না, তখন আপনি আপনার সন্তানের প্রভুত্বকে মেনে নিন, সন্তানকে বাবা ভাবতে শিখুন, সন্তানের হাতে সংসারের হালটা ছেড়ে দিন। দেখবেন আপনি যেমন বাবা হয়ে অক্লান্ত পরিশ্রমে অর্জিত সকল টাকা, সকল অর্থ সন্তানের পিছনে ব্যয় করেছেন, আপনার সন্তানও আপনার মতোই তার উপার্জিত সকল সম্পদকে তার নিজের সন্তান, স্ত্রীর জন্য যেমন ব্যয় করবে, আপনার জন্যও করবে। ছেলে তার উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার কারণে, কাজের কারণে যদি দূরে গিয়ে থাকে, এটা দূরে থাকা নয়।
আপনার কাছে থেকে যদি বাবা এবং ছেলের মধ্যে দ্বন্দ্ব থাকে, এই কাছে থাকাকে কাছে থাকা বলে না, বরং শত শত মাইল দূরে ইউরোপের কোনো দেশে আপনার ছেলে একা একা বসে ঈদের দিন আপনার জন্য কাঁদছে। সে আপনাকে দেখতে পাচ্ছে না, কিন্তু তার মনের মধ্যে আপনি আছেন, আপনার মনের মধ্যে সে আছে। এটাই আন্তরিকতা, এটাই কাছে থাকা, এটা দূরে থাকা নয়। আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ এবং